আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আপনাদের এই প্রিয় চ্যানেল বহিমিয়ান দ্য ফ্রি সোলে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। চলুন আজকে ঘুরিয়ে আনি দার্জিলিংয়ের কিছু চেনা জায়গা থেকে। আপনারা অনেকেই হয়তো এই জায়গাগুলোকে গেছেন, কিন্তু আমাদের সঙ্গে চলুন একটু অন্যরকমভাবে আপনাদের আজকে এই জায়গাগুলোর পরিচিতি করাবো। শিলিগুড়ি থেকে গাড়ি আমাদের 11টা থেকে 11:30টার মধ্যে নামিয়ে দিল। সারাদিন ফ্রেশ হয়ে নিয়ে বিকেলে কাজ সেরে বাইরে দেখুন এরকম ভিউ। একটু মেঘলা, ক্লিয়ার আকাশ তো নয়, কারণ এই সময় বর্ষা আর মেঘ চারিদিকে জমে রয়েছে, সুতরাং ক্লিয়ার আকাশ পাওয়ার আশাও আমরা করিনি। তাও এই যে সৌন্দর্য, এটাও কিন্তু একটা অন্যরকম অনুভূতি এনে দেয়। তো আমরা বিকেলবেলাটা বসে না থেকে ঠিক করলাম একটু ম্যালের কাছাকাছি গিয়ে একটু কাটাবো। এই যে বলতে বলতে আমরা চলে এসেছি দার্জিলিং স্টেশন। স্টিম ইঞ্জিনগুলো দেখুন তখনও মেনটেন করা হচ্ছে, মেনটেনেন্সের জন্যই হয়তো, কারণ প্রত্যেক দিন এই স্টিম ইঞ্জিনগুলো কিন্তু জয় রাইডের জন্য ব্যবহার করা হয়। আর এই যে দার্জিলিং স্টেশনের সামনের ভিউটাও কিন্তু অসাধারণ। এর পাশ থেকে আপনারা পুরো দার্জিলিং শহরটাকে দেখতে পারবেন। একটা ছোট্ট শহর যেন পাহাড়ের গায়ে ঝুলে আছে। কি সুন্দর লাগছে না? আগের পর্বেই আপনাদের বলেছি আমরা ছিলাম টি কর্নার গেস্ট হাউসে। টি কর্নার গেস্ট হাউসটা স্টেশন থেকে একদমই কাছে, 5 মিনিটের হাঁটা পথ, কিন্তু ম্যাল থেকে কিন্তু যথেষ্ট দূরে। হেঁটে যেতে প্রায় 20 মিনিট সময় লাগবে। বিকেলবেলা একে আর 4-5টা হেঁটে দেখতে বেশ মন্দ লাগবে না। এরকম ভেবেই আমরা পায়ে হেঁটেই ম্যালে যাওয়া স্থির করেছিলাম। কি সুন্দর ভিউ দেখুন। যদিও আকাশ মেঘেই ঢাকা বেশিরভাগ, তবুও একটা অন্যরকম সৌন্দর্য কিন্তু এর রয়েছে। টয় ট্রেনের কামরাকে সুন্দরভাবে মডিফাই করে একটা ক্যাফে বানানো রয়েছে, ক্যাফে গোল্ডেন ফিস্ট। যদিও এটা তখন বন্ধ ছিল, উদ্বোধন হয়েছে কিনা তাও জানি না। যাই হোক, আমরা এটাকেও সাইডে রেখে এগিয়ে চললাম ম্যালের দিকে। যেহেতু প্রথমবার, সেই জন্য আমরা গুগল ম্যাপেরই ভরসা করেছিলাম ম্যালে যাওয়ার জন্য। তবে রাস্তায় যানজট কিন্তু প্রচুর রয়েছে। এই যে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, বাঁ দিকে যে রাস্তাটা যাচ্ছে সেটি চলে গেছে চৌরাস্তা বাজারের দিকে, বা যেখানে দার্জিলিং বাস স্ট্যান্ড, যেখান থেকে আপনারা শেয়ার ক্যাব পাবেন বিভিন্ন ট্যুর করার জন্য, কারণ আপনারা জানেন এখানে বিভিন্ন প্যাকেজ ট্যুর রয়েছে। আর ডান দিকের রাস্তাটা ধরে আমরা ওপরের দিকে উঠতে লাগলাম, এটা যাচ্ছে সোজা ম্যালের দিকে। এ প্রসঙ্গে বলে রাখি, দার্জিলিংয়ে সাইট সিন করতে গেলে আপনারা বাস স্ট্যান্ডের কাছ থেকে কিন্তু গাড়ি পেয়ে যাবেন। সেখানে আপনারা শেয়ার গাড়িও যেরকম পাবেন, আবার রিজার্ভ কারও কিন্তু পেয়ে যাবেন। ওখান থেকে গাড়ি করলে আপনাদের কিন্তু দাম দর করে নিতে এবং সঠিক দামে আপনারা কিন্তু পাবেন। দার্জিলিংয়ের যে সাইট সিন, তা কিন্তু বিভিন্ন পয়েন্টে ভাগ করা রয়েছে। প্রথম 3টি পয়েন্ট যেমন টাইগার হিল, বাতাসিয়া লুপ এবং ঘুম মনাস্ট্রি, এটা সকালবেলায় দেখানো হয়। প্রথমে টাইগার হিলের সূর্যোদয়, তারপরে ঘুম মনাস্ট্রি, বাতাসিয়া লুপ দেখানো হয়। এটা একটা প্যাকেজ। এছাড়া পিস প্যাগোডা, জাপানিজ টেম্পল, তারপর দার্জিলিং জু, HMI, এই সমস্ত জায়গাগুলো কিন্তু আলাদা ট্যুর প্যাকেজ হয়। এটা আপনারা দাম দর করে নিয়ে করতে পারেন। ট্যুরের খরচ এবং
কোন কোন জায়গা মিক্স পয়েন্টের মধ্যে পড়ছে, কোন কোন জায়গা 3 পয়েন্টের মধ্যে পড়ছে, ডিটেলসটা আপনাদের আমি ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। এই যে সেই বিখ্যাত গ্ল্যানারিজের সামনে আমরা এসে পড়েছি। এখানে সকলেই কিরকম সেলফি তোলার হিড়িক দেখুন, আমরাও কিন্তু এর থেকে বাদ যাইনি। গ্ল্যানারিজের সামনে সেলফি টেলফি তুলে আমরা এবার ম্যালের দিকে যাচ্ছি। এই যে আমার পিছনে গ্ল্যানারিজ দেখতে পাচ্ছি, এখানে সেলফি তোলার বেশ ভিড়, সবাই সেলফি তুলতে চাইছে। এখন দাঁড়িয়ে আছি দার্জিলিং ম্যালে এবং আমার পিছনেই দেখুন ভিড় রয়েছে এখানে। এখানে ঠান্ডা কিন্তু খুবই কম, মানে গরমও লাগছে না ঠান্ডাও লাগছে না। তো ফাইনালি দুপুরের রেস্ট নিয়ে আমরা বিকালবেলা মেলে চলে এসেছি। আমরা যে হোমস্টেটায় যাচ্ছি আপাতত, সেখান থেকে মেলে আসতে মোটামুটি 20 থেকে 25 মিনিট মতো হাঁটা পথ লাগে। তাও রাস্তায় প্রচুর জ্যাম আছে বলে অতটা টাইম লাগে, নাহলে মোটামুটি 10 থেকে 15 মিনিটের মধ্যে চলে আসি। মেলে এখন প্রচণ্ড ভিড়, যত সন্ধে গড়াবে তত বেশি ভিড় বাড়বে বলে মনে হচ্ছে। এখানে প্রচুর চায়ের দোকান, মানে প্রচুর ক্যাফে, প্রচুর চায়ের দোকান, ভীষণ ভালো লাগছে। দেখা যাক সামনে আর কি পাওয়া যায়। আর একটা জিনিস, যে যেরকম জ্যাম দেখলাম ওই রাস্তায়, তাতে হেঁটে আসলে অনেক তাড়াতাড়ি চলে আসা যাবে গাড়িতে আসার থেকে। মেলে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে চায়ে চুমুক দিতে ইচ্ছা অবশ্যই করে। আর দুর্দান্ত চা এখানে আপনারা অত্যন্ত রিজনেবল রেটে পেয়ে যাবেন। টেস্টি পাইপস বলে একটা দোকান আছে সেখানে। এটা হচ্ছে মেলের সেন্টার থেকে আপনার গোল্ডেন টিপস যেদিকে আছে, গোল্ডেন টিপসের সামনের রাস্তাটা ধরে সোজা চলে আসবে। এসে ওয়েলকাম টু মেল মার্কেট যেখানে লেখা আছে, মেল মার্কেটের ঠিক ওই গেটের নিচেই আপনারা পেয়ে যাবেন টিপেট আর্টসের বাঁদিকের দোকান। চা পর্ব শেষ করে আমরা এবার একটু ঘোরাঘুরির দিকে মন দিলাম। এদিকে অন্ধকার নেমে আসছে আর ম্যাল তত যেন জমজমাট হয়ে উঠছে। কি সুন্দর ভিউ দেখুন, যদি পরিষ্কার আকাশ থাকতো তাহলে ভিউটা একবার কল্পনা করে দেখুন। সত্যি এখানে বসেই কাটিয়ে দেয়া যায় বেশ কয়েকটা মাস, এরকমই মনে হচ্ছিল আমার। অন্ধকার নেমে এলো, দেখতে দেখতে ঘড়ির কাঁটা প্রায় 8:30 ছুঁয়েছে। আমরাও এবার একটু কেনাকাটি করার উদ্দেশ্যে মার্কেটে ঢুকলাম। দেখতে দেখতে ফিরে যাব আমাদের হোটেলে। চারিপাশে বেশ সুন্দর সুন্দর নামি দামি সব ধরনের দোকান রয়েছে এবং বেশ লোভনীয় সামগ্রীও রয়েছে সেখানে। দেখতে দেখতে আমরা আমাদের হোটেলের দিকে ফিরতে লাগলাম। এই অংশটায় অনেকগুলি হোটেল কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখানে বিভিন্ন প্রাইস রেঞ্জের হোটেল এই গলিটার মধ্যেই পেয়ে যাবেন, যেগুলি ম্যালের একদম কাছেই অবস্থিত। ডেসক্রিপশন বক্সে আমি কিছু হোটেলের নাম ও কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেব, যেখান থেকে আপনারা সরাসরি কথা বলে বুকিং করে নিতে পারবেন। জিনিসের দাম এখানে মোটামুটি রিজনেবল, তবে দাম দর তো করে নিতেই হবে। ট্রাভেলের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে শপিং তো জুড়েই রয়েছে, আর দার্জিলিংয়ের মতো জায়গায় গেলে শপিং না করে কেউই বোধহয় ফেরে না। তো আমরাও এদিক সেদিক ঘুরে ঘুরে দেখতে লাগলাম।
গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আমরা আসতে চলেছি। আজ আমরা দার্জিলিংয়ের কিছু লোকাল জায়গা ঘুরে দেখব। তো প্রথম আমরা যাব রোপওয়েতে এবং মহাকাল, এই দুটো জায়গা দর্শন করব। তারপরে কোথায় কোথায় যাওয়া যায় আমরা কোনো প্ল্যান করিনি, আমরা স্পন্টেনিয়াসলি ঘুরবো। যেখানে যেখানে দেখতে যাওয়া যায় সেখানে সেখানে দেবো। অ্যাকচুয়ালি যেভাবে সবাই সাইট সিন করে, মানে একটা প্যাকেজ করে, আমরা সেভাবে ঠিক করতে চাইনি। তাই জন্যে আমাদের যে যে জায়গাগুলো পছন্দ এরকম জায়গা মতো আমরা ঘুরবো। চলুন আমাদের সাথে আপনারাও ঘুরবেন, আপনাদেরও দেখাবো কোথায় কোথায় আমরা ঘুরছি, এবং সেগুলো কেমন হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো চলুন বেরিয়ে পড়া যাক। এখন অলরেডি 10:30 বাজে। আমরা এখান থেকে সোজা যাব দার্জিলিং বাস স্ট্যান্ডে। সেখান থেকে আমরা পেয়ে যাব শেয়ার ক্যাবে করে আমরা রোপওয়েতে যাব। তো চলুন যাওয়া যাক। আজকে ওয়েদারটা পুরোপুরি মেঘলা, আকাশে মেঘ ভর্তি, কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখুন আমরা দেখাই, পুরো মেঘ হয়ে রয়েছে চারিদিক, একদম মেঘে ঢাকা। কাঞ্চনজঙ্ঘা তো দূর দূর থেকেও দেখা যাচ্ছে না, কোনো পাহাড়ই দেখা যাচ্ছে না, আবছা একটা। তো চলুন বেরোনো যাক। চলুন আমাদের সাথে। প্রথমে এখান দিয়ে হেঁটে আমাদের রাস্তায় যেতে হবে, সেখান থেকে আমরা হেঁটে হেঁটেই যাবো আজকে। চলুন সোজা গিয়ে হিলকাট রোড পড়বো আমরা, ওপরে উঠছি। এই হোমস্টেটা এমনি একটু নির্জন নিরিবিলির মতো জায়গা, কিন্তু একটাই অসুবিধা, অনেকটা নিচেই নামতে হবে হিলকাট রোড থেকে, যেরকম দেখালাম। বয়স্কদের পক্ষে খুবই অসুবিধাজনক। আমরা আজকে চলেছি রঙিত ভ্যালি রোপওয়ে যেটা রয়েছে সেখানে। তো আমরা এখান থেকে সোজা প্রথমে যাব দার্জিলিং চক বাজার। ওখান থেকে আমরা একটা শেয়ার গাড়িতে করে রোপওয়ে কাউন্টারে গিয়ে পৌঁছাবো, এরকমই আমরা ঠিক করে বেরিয়েছি। এই রোপওয়েটা কিন্তু সাইট সিনের মধ্যে রাখবেন, কারণ রোপওয়েটার একটা অসাধারণ অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন। প্রায় 5 কিলোমিটার জুড়ে এই রোপওয়েটা আপনাদের নিয়ে যাবে চা বাগানের ওপর দিয়ে। আমাদের আজকে যদিও অনেকটা দেরি হয়ে গেছে, তবুও গিয়ে দেখি আমরা টিকিট পাই কিনা। টিকিট পাওয়া নিয়ে কিন্তু একটা সংশয় মনের মধ্যে থেকেই যাচ্ছে। এখান থেকে দার্জিলিং স্টেশনের ভিউটা দেখুন, কি সুন্দর লাগছে না? মেঘমুক্ত হলে কিন্তু আরো দুর্দান্ত ভিউ আসতো। এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে, তো স্ট্যান্ডে এসে আমরা শেয়ার গাড়ি পাইনি, ওখানে নেই, এবং ওখান থেকে এমনি গাড়িগুলো অন্যান্য সাইট সিনের জন্য যাচ্ছে। একবার গিয়ে জায়গাটাই দেখতে চাই, সেই জন্য হাঁটা পথেই বেরিয়েছি। গুগল ম্যাপে দেখাচ্ছিল 2.5 কিলোমিটার মতো, তো হাঁটতে বেশ ভালোই লাগছে। হেঁটে হেঁটে এগোচ্ছি, দার্জিলিং ডিস্ট্রিক্ট কোর্ট পার হয়ে চলে এলাম। এখান থেকে নিচের দিকে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তা দিয়ে আপনারা সোজা পৌঁছে যাবেন হ্যাপি ভ্যালি টি এস্টেটে। আমরা টি এস্টেটকে বাঁয়ে রেখে আমরা সোজা চলতে লাগলাম। পাশে দেখুন কি সুন্দর, অসাধারণ একটা দৃশ্য। চা বাগানের এরকম একটা ভিউ সত্যি পথ শ্রমের ক্লান্তিকে ভুলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আমরা কিন্তু অনেকটাই হাঁটতে হাঁটতে চলে এসেছি, কিন্তু চারিদিকে এত প্রাকৃতিক সৌন্দর্য যে হাঁটার ক্লান্তি আমাদের একদম ভুলিয়ে দিয়েছে। আর মাঝে মাঝেই এইরকম প্রাকৃতিক দৃশ্য। এখন আমাদের সামনে রয়েছে দার্জিলিং সরকারি কলেজ। কি সুন্দর না কলেজটা! এইরকম প্রাকৃতিক দৃশ্যের মাঝখানে পড়ার সৌভাগ্যও কিন্তু অনেক।
এই যে ওপর দিয়ে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা দিয়ে সোজা চলে যাওয়া যায় দার্জিলিং জুওলজিক্যাল পার্ক অর্থাৎ দার্জিলিং জুতে। আর তার কাছেই রয়েছে HMI, হিমালয় মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। রাস্তা মাঝে মাঝে এত সুন্দর সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য যে দুর্দান্ত লাগছে, মানে একটু একঘেয়েমি লাগছে না, বোরিং লাগছে না। আমরা অলরেডি প্রায় 2 কিলোমিটার হেঁটে ফেলেছি। আমাদের হোটেল থেকে ধরলে সেটা 3 কিলোমিটার হবে, কিন্তু একটুও কিন্তু ক্লান্তি এখনও লাগেনি। এই যে ডান দিকে তীর চিহ্ন দিয়ে নির্দেশ করে দেওয়া রয়েছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট যাবার রাস্তা এটাই। এই রাস্তা দিয়ে সোজা ওপরের দিকে যেতে হবে। অবশেষে আমরা পৌঁছালাম নর্থ পয়েন্ট স্কুলের কাছে। এইখানেই আপনারা যে গাড়িগুলো করে আসবেন রোপওয়েতে, এখানেই আপনাদের ড্রপ করবে। এই নর্থ পয়েন্ট স্কুলের যে গেট রয়েছে, সামনের দিকের যে গেটটা আসছে, ওই গেটের অপোজিটেই রোপওয়ের কাউন্টারটা রয়েছে। কি বিশাল স্কুলটা না, যেরকম সুন্দর সাজানো সেরকম বড় স্কুল। চলুন এবার আমরা আমাদের গন্তব্য রোপওয়ের দিকে এগিয়ে যাই। নর্থ পয়েন্ট গেটটা, এই যে এই গেটটা, গেট নাম্বার 2 এর ঠিক অপোজিটে দেখুন রোপওয়ে বলে লেখা রয়েছে। ওই যে লোকজন নামছে, ওই রাস্তাটা দিয়ে ওপরে যেতে হবে। চলুন যাওয়া যাক। এইখান দিয়ে বেশ খানিকটা চড়াই সিঁড়ি ভেঙে আপনাদের ওপরে উঠতে হবে। ওপরেই রয়েছে রোপওয়ের টিকিট কাউন্টার। এই রোপওয়ে চড়তে হলে আপনাদের কিন্তু বেশ সকাল সকাল আসতে হবে। 7টা থেকে 7:30টার মধ্যে এসে কিন্তু লাইন দিতে হবে, না হলে টিকিট পাওয়ার চান্স খুবই কম। রোপওয়ের টিকিট মূল্য 260 টাকা প্রতিজন এবং যাওয়া আসা দুটোর ভাড়াই কিন্তু ইনক্লুড করা থাকে। যদিও রোপওয়ের সময় সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত, তবুও টিকিটের জন্য লাইন কিন্তু অনেক আগে থেকে পড়ে। আমরাও যেরকম এসে টিকিট নিতে ব্যর্থ হয়েছিলাম, কারণ এই দিন 270টা পর্যন্ত টিকিট দেওয়া হচ্ছিল। আমাদের ব্যাড লাক, আমরা রোপওয়ে চড়তে পারলাম না, কারণ লিমিটেড সিট কিন্তু থাকে। 270টা টিকিট হয়ে গেলে কাউন্টার কিন্তু ক্লোজ করে দেয়, সেরকমই লেখা রয়েছে, আপনাদের দেখাচ্ছি আমরা। তো আমরা এখান থেকে একটা ক্যাব বুক করে নেব, নিয়ে অন্যান্য জায়গাগুলো সাইট সিনগুলো করে নেব। তো চলুন আগে এখানে একটু ম্যাগি অর্ডার দিয়েছি, ম্যাগি খেয়ে নিই, ম্যাগি খেয়ে এখান থেকে বেরোবো। ওইখান দিয়ে লাইন, ওখান দিয়ে ঢুকে ওখান দিয়ে করতে হবে। এখানে লেখাই আছে টুডে ইট ক্যান বি ইস্যুড আপ টু অ্যাপ্রক্স 270 প্যাসেঞ্জার্স। আফটার ফুল ফিল আপ টু 70 প্যাসেঞ্জার্স টিকিট কাউন্টার উইল বি ক্লোজড। তো বন্ধ রয়েছে। রোপওয়ে যদি ঘুরতে হয় আপনাদের সকাল 7:30 থেকে 7টার মধ্যে, 7টা থেকে 7:30 এর মধ্যে আপনাদের এসে লাইন দিতে হবে। লাইন দিয়ে টিকিট কেটে তারপরে আপনারা দাঁড়াতে পারেন। কারণ দেখলেন 270, আমরাও জানতাম না এটা, অনেকেই ঘুরে যাচ্ছে, শুধু আমরা নয়, অনেকেই ঘুরে যাচ্ছে। আমাদের বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেছিলো। দেরি হওয়াটা স্বাভাবিকও, কারণ কালকে রাত্রে অনেকক্ষণ কাজ করতে হয়েছে। কাজ করে শুতে শুতে প্রায় 1টা-1:30 বেজে গেছে। 1টা-1:30টার সময় শুয়ে সকালে আর উঠতে ইচ্ছা করেনি, একটু বেলা করে বেরোবো। আমি জানতাম যে 4টে পর্যন্ত হয়তো রোপওয়েটা খোলা থাকে। ঠিক আছে, নেভার মাইন্ড, আবার অন্যবার হবে। তো এবার দেখি অন্য কোথায় কোথায় সাইট সিন করা যায়, সেগুলো আমরা ঘুরে দেখবো একটু। যারা শেয়ার গাড়িতে রোপওয়ে থেকে ফিরবেন তারা এই রাস্তাটা দিয়ে নেমে আপনারা নিচে থেকে শেয়ার ক্যাব পেয়ে যাবেন। শেয়ার ছাড়াও ড্রপের জন্যও শুধুমাত্র এখান থেকে গাড়ি পেয়ে যাবেন। ওখান থেকে একটা রানিং ক্যাব নিয়ে আমরা চলেছি ম্যালে নামবো। ওখান থেকে কিছু খাওয়া দাওয়া করবো, করে তারপরে বাকি সাইট সিন করবো। এটা হলো দার্জিলিং বাস স্ট্যান্ড।
এখান থেকে যেরকম আপনারা বাস পেয়ে যাবেন বিভিন্ন জায়গায় যাওয়ার, সেটা শিলিগুড়ি হতে পারে বা কার্শিয়াং যাওয়ার বাসও এখান থেকে পেয়ে যাবেন। আবার বিভিন্ন জায়গায় যাওয়ার রিজার্ভ গাড়ি বা শেয়ার গাড়িও কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। শেয়ার ক্যাবে যাওয়ার জন্য এখানে বিভিন্ন কাউন্টার রয়েছে। ডেস্টিনেশন অনুযায়ী সেই কাউন্টার থেকে আপনাদের টিকিট সংগ্রহ করতে হবে এবং টিকিটে আপনার গাড়ির নাম্বার উল্লেখ থাকবে, সেই মতো আপনি এখান থেকে সেই গাড়িতে করে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারেন। এর জন্য কোনো দালালের প্রয়োজন হবে না, সরাসরি গিয়ে আপনারা কাউন্টার থেকে টিকিট কাটতে পারবেন। আমাদের গাড়ি আমাদেরকে চৌরাস্তার ঠিক ক্রসিংয়ে নামিয়ে দিল, কারণ ম্যালের এই রাস্তায় কোনো গাড়ির এন্ট্রি নেই। এই যে সেই বিখ্যাত কেভেন্টার্সের সামনে দিয়ে চলেছি। কেভেন্টার্সে কিন্তু সেরকম ভিড় এখন চোখে পড়লো না, হয়তো বেলা গড়িয়ে প্রায় 2টো বাজতে চলেছে, সেই জন্য হতে পারে। আমরা পৌঁছালাম ম্যালে। এখন আমরা চলেছি মহাকাল টেম্পলের দিকে। এই মহাকাল মার্কেট দিয়ে সোজা গিয়েই ওপরের দিকে উঠতে হবে। মহাকাল মার্কেটটার ভেতর দিয়ে কিছুটা এগিয়ে গেলেই আপনাদের বাঁ হাতে পড়বে ওপরে উঠে যাওয়ার একটা রাস্তা, সেটাই মহাকাল যাওয়ার রাস্তা। এই যে আমরা মহাকাল যাওয়ার রাস্তায় এবার এসে পড়েছি। ধরে বেশ খানিকটা পথ ওপরের দিকে গেলেই আমরা মহাকাল মন্দিরে পৌঁছে যাব। তো চলুন আপনাদের নিয়ে যাই মহাকাল মন্দিরে। জয় মহাকাল। মহাকাল অর্থাৎ যিনি কালের প্রভু, এ হিন্দু ও বৌদ্ধ ধর্মের এক আশ্চর্য মেলবন্ধনের জায়গা। প্রধান মন্দিরটি এখানে শিবের প্রতি উৎসর্গীকৃত। বেশ খানিকটা চড়াই অতিক্রম করে তবে পৌঁছাতে হয় এই মহাকাল মন্দিরে। মহাকাল মন্দিরের ইতিহাসটি একটু সংক্ষেপে আপনাদের সঙ্গে শেয়ার করি। এই পবিত্র স্থানটি প্রথমে ছিল একটি বৌদ্ধ মঠ, যেটি প্রতিষ্ঠা করেন দোরজে রিঞ্জিং নামে একজন লামা। 1782 সাল নাগাদ এটি প্রতিষ্ঠিত হয়। এই বৌদ্ধ মঠটির নাম ছিল দোরজে লিং। হয়তো এর থেকেই দার্জিলিং শহরটির নামকরণ হয়েছে। দার্জিলিং মেলের খুব কাছেই অবস্থিত এই মন্দির। এই মন্দিরে উঠতে গেলে অনেকখানি চড়াই পথ অতিক্রম করে কিন্তু আপনাদের পৌঁছাতে হবে। যারা খুব বয়স্ক বা যাদের হাঁটুর সমস্যা রয়েছে তাদের কিন্তু এখানে না যাওয়াই ভালো, তার কারণ এই খাড়াই পথ অতিক্রম করা একটু কষ্টকর। চারিদিকের অসম্ভব সুন্দর শান্ত স্নিগ্ধ পরিবেশ সত্যি আপনার মনকে দুদণ্ড শান্তিতে ভরিয়ে দেবে। এখানে কিন্তু অনায়াসে একটা দিন আপনারা কাটিয়ে দিতে পারেন। সকাল থেকেই এই মন্দির খোলা থাকে। এখানে পুজো দেবার জন্য নির্দিষ্ট জায়গা থেকে পুজো সংগ্রহ করে সেখান থেকে আপনারা মূল মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন। পুরো জায়গাটা বৌদ্ধ প্রার্থনা পতাকা দিয়ে এমন সুন্দরভাবে সাজানো, দেখে মন ভরে যাবে। হিন্দু ও বৌদ্ধ ধর্মের এ এক আশ্চর্য সমন্বয়। চারিদিকে বৌদ্ধ প্রার্থনা পতাকা দিয়ে সাজানো, যা স্থানটির মাধুর্য বেশ কয়েক গুণ বাড়িয়ে তুলেছে। গেটে রয়েছে বিভিন্ন সাইজের ঘণ্টা ঝোলানো এবং পতাকা দিয়ে পুরো মুড়ে দেওয়া। মন্দির চত্বরে অনেকগুলি মন্দির রয়েছে,
ছোট ছোট মন্দির, সেখানে নানা দেবদেবতা পূজিত হচ্ছেন। এই সোজা যে মন্দিরটি আমরা দেখতে পাচ্ছি, এটি দেবী দুর্গাকে উৎসর্গীকৃত। সামনেই রয়েছে মহাকাল মন্দির। মূল মন্দিরে রয়েছে 3টি সোনার প্রলেপ দেয়া শিবলিঙ্গ, যা ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের প্রতীক স্বরূপ। লিঙ্গগুলির পাশে রয়েছে বুদ্ধ মূর্তি। এখানে একজন হিন্দু এবং একজন বৌদ্ধ পুরোহিত একই সাথে ধর্মীয় আচার পালন করছেন। মন্দিরের এই অংশটি বেশ আকর্ষণীয়। এখানে 12টি শিবলিঙ্গ রয়েছে, যেটি আমাদের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রতিরূপ হিসাবে এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। এছাড়াও একই সাথে আপনারা এখানে প্রেয়ার হুইল দেখতে পাবেন, যেগুলি বৌদ্ধ মঠে আমরা দেখতে পাই। তো হিন্দু এবং বৌদ্ধ ধর্মের এক আশ্চর্য মেলবন্ধন কিন্তু এখানে সর্বত্র আপনারা দেখতে পাবেন, যেটা এই জায়গাটাকে একটা অন্য মাত্রা এনে দিয়েছে। ভারতবর্ষে হয়তো আর কোথাও এরকম দৃষ্টান্ত আছে কিনা আমার জানা নেই। আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মন্দির চত্বরে অনেকগুলি ছোট মন্দির রয়েছে, যেখানে পূজিত হচ্ছেন কোথাও দেবী কালী, দেবী দুর্গা, গণেশ, কৃষ্ণ, হনুমানজি প্রমুখ। সব মিলিয়ে জায়গাটি একটা অদ্ভুত শান্তি সবসময় যেন বিরাজ করছে। এখানে একটি যজ্ঞকুণ্ড রয়েছে। এখানে রয়েছে মন্দিরটির প্রতিষ্ঠাতা দোরজে রিনজিংয়ের একটি স্মৃতি ফলক, যেটি বৌদ্ধ স্তূপের আদলে কিন্তু গড়ে তোলা হয়েছে। শুধুমাত্র ধর্মীয় স্থান বলেই নয়, এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্যও কিন্তু অপরিসীম। ওপর থেকে দার্জিলিং শহরের যে ভিউ, ম্যালের যে ভিউ এবং চারিদিকের যে ভিউ রয়েছে, তা এক কথায় অনবদ্য। আমরা দেখা শেষ করে অবশেষে নিচের দিকে নামতে শুরু করলাম। সামনে যে অংশটা দেখা যাচ্ছে, ওখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে। এখান থেকে ভিউটা শুধু একবার দেখুন। চারিদিকে বিশাল বিশাল পাইন গাছ, আর তার ফাঁক দিয়ে পাহাড়ের এই নৈসর্গিক দৃশ্য। কি সুন্দর লাগছে, আপনারাই দেখুন। মহাকাল মন্দিরে কিন্তু আপনারা অবশ্যই একবার ভিজিট করুন, একদম মন ভরে যাবে, কথা দিলাম। ম্যালের একদমই কাছে, আর এখানে বেশ কিছুক্ষণ সময় হাতে নিয়ে একটা দিন আপনারা এখানে কাটাতে পারবেন। আর এখানের মন্দিরগুলো সম্পর্কে বলি, মন্দিরে কোনো পান্ডার জোড়াজুড়ি নেই, কিচ্ছু নেই। সুন্দর পূজারি বসে আছে, যারা ভক্তি ভরে পুজো দিতে চান তারাও কিন্তু দিতে পারবেন। রেকমেন্ড করবো সকালবেলায় আসুন, তাহলে এই জায়গাগুলো কিন্তু খুব ভালো করে ঘুরতে পারবেন। কি অপূর্ব ভিউ চারিদিকে, শুধু দেখুন। এখন প্রায় 2টো বাজে। আমরা মহাকাল মন্দির থেকে ঘুরে আমরা এইবার নিচেই নামবো। নিচেই নেমে এবার আমরা রুমে ফিরে যাব। কিছুক্ষণ ম্যালে কাটাবো, একটু লাঞ্চ করব, তারপরে রুমে ফিরে যাব।
ঘোরাঘুরি করে এবার আমরা ক্লান্ত, এবার খিদেও পেয়েছে। তো আমরা ঠিক করলাম গ্ল্যানারিজে আজকে লাঞ্চটা সারবো। বেলা প্রায় 3টে বাজে। তো আমরা ঢুকে পড়লাম গ্ল্যানারিজে। কি দুর্দান্ত অ্যাম্বিয়েন্স। এদিকে মেনু ঠিক করা চলছে, স্টার্টারে কি নেব আর মেন কোর্সে কি নেব। আমরা স্টার্টারে অর্ডার করেছি চিজ বলস, আর মেন কোর্সের জন্য অর্ডার করেছি এগ ফ্রাইড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ান। আমি এনাদের জিজ্ঞাসা করলাম যে গার্লিক চিকেন অপশানে ছিল আর চিকেন মাঞ্চুরিয়ান অপশানে ছিল, তো এনারা চিকেন মাঞ্চুরিয়ান বললেন যে বেটার হবে, তো চিকেন মাঞ্চুরিয়ান ছিল। চিজ বলগুলো খেতে কিন্তু অসাধারণ ছিল, ভেতরে পুরো চিজ ভর্তি। একটু সস নিয়ে তাতে হালকা ডিপ করে খেয়ে নিলাম, দারুণ টেস্টি। ভিতরের অ্যাম্বিয়েন্সটাও কিন্তু দুর্দান্ত ছিল, সাথে চলছিল লাইভ মিউজিক আর তার সাথে এইরকম একটা অ্যাম্বিয়েন্স। মেন কোর্সের জন্য আমরা নিয়ে নিয়েছিলাম চিকেন মাঞ্চুরিয়ান এবং এগ ফ্রাইড রাইস। চিকেন মাঞ্চুরিয়ান এবং এগ ফ্রাইড রাইস দুর্দান্ত ছিল। সত্যি কথা বলতে কি, যেরকম হেরিটেজ একটা হোটেল সেই অনুযায়ী কিন্তু খাবারগুলো সেরকম মানেরই ছিল এবং দামও কিন্তু আমাদের অনেকটাই রিজনেবল লেগেছে পরিমাণ অনুযায়ী। বেশ ভালো, সুন্দর। তাই আমরা এখন খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার আপনাদের সাথে। তো গ্ল্যানারিজে খেয়ে আমরা বেরোলাম। ফ্রাইড রাইসটা কিন্তু দুর্দান্ত ছিল, এগ ফ্রাইড রাইস নিয়েছিলাম, দুর্দান্ত ছিল। আর তার সাথে নিয়েছিলাম চিকেন মাঞ্চুরিয়ান। এতটা পরিমাণ দিয়েছিল যে আমাদের দুজনের পক্ষে খেয়ে কমপ্লিট করা সম্ভব হয়নি। তো আমরা ওদের কাছ থেকে প্যাকিং করে নিয়ে নিলাম ওটা, কারণ খাবার নষ্ট করা উচিত না। জিনিসটা সত্যিই খুব টেস্টি ছিল তার জন্য। আর প্রাইসও কিন্তু রিজনেবল। আমাদের টোটাল বিল হলো 1050 টাকা, ঠিক আছে। তো বেশ ভালোই লাঞ্চ করলাম একটা হেরিটেজ জায়গায়, বেশ সুন্দর জায়গায়, খুব ভালো লাগলো। এবার আরেকটু ম্যালের দিকে যাব, একটু বসে টসে নিয়ে সন্ধ্যেবেলায় আমরা ব্যাক করব। এর মধ্যে বৃষ্টি আবার শুরু হয়ে গেছে, বেশ জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। তো একটা টুপি মতো কান গার্ড মতো একটা কিনেছিলাম, এটা মাথায় দিয়ে নিয়েছি। আমরা এবার হোটেলের দিকে ফিরছি, হোটেলের দিকে ফিরবো, কারণ আর বেশিক্ষণ এখানে থাকবো না, খুব টায়ার্ড লাগছে সারাদিন ঘোরাঘুরিতে। এবার ফিরবো। কেমন লাগলো আপনাদের এই ভিডিও অবশ্যই জানাবেন। আর আমাদের চ্যানেলটার ভিডিওগুলো কেমন লাগছে সেগুলো আমাদের কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের কাছে অনেক মূল্যবান। আপনাদের লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট পেলে তবেই আমরা উৎসাহিত হব, তবে আমরা নিজেদের কাজকে জাজ করতে পারবো যে আমরা কেমন ভিডিও করছি, যেটা আপনাদের ভালো লাগছে কিনা। তো আজকে আসি, টাটা।